বাবা জানো, মার কাছে রোজ একটা আঙ্কেল আসে দেখা করতে। কালও এসেছিল। ওই আঙ্কেল খুব ভালো, একেবারে তোমার মতো। মার কপালে একটা মাম্মাও দিয়েছি কাল। আর মাকে বলেছি কি জানো, তাকে নিয়ে সুইজারল্যান্ডে যাবে রোজার ঈদের পর। আমাকেও নাকি সঙ্গে নিয়ে যাবে। আমি কিন্তু তোমাকে ছেড়ে ওদের সঙ্গে যাব না বাবা। কথাটা বলছিল আমার 3 বছরের মেয়ে মানহা। শুনে আমার কান গরম হয়ে গেল, চোখ কেমন জ্বলতে শুরু করলো। সারা শরীর কেন জানি হঠাৎ করে থরথর কাঁপছে। কি বলছে এসব মানহা? আমি দ্রুত হাঁটু গেড়ে বসে মানহার 2 গালে 2 হাতে নরম করে চেপে ধরি। তারপর বলি, মানহা তুমি মিথ্যে বলছো তাই না? মানহা তখন বড়দের মতো করে রাগ দেখিয়ে বলে, আমি কখনো মিথ্যা বলি না। মিথ্যা বললে আল্লাহ জেব কেটে ফেলবেন ধারালো ছুরি দিয়ে। তুমিই তো শিখেছো বাবা। তুমি বলোনি আল্লাহ মিথ্যাবাদীদের একদম পছন্দ করেন না? ছোট্ট একটা মেয়ের কথা শুনে আমার ভেতরটা হো হো করে কেঁদে ওঠে। তবে আমার কন্যা মানা ভুল কিছু বলছে না, সব সত্যি। আমার স্ত্রী নীলা আমায় ঠকাচ্ছে, অথচ আমি এর কিছুই জানি না। আমি মাহনাকে বুকের কাছে টেনে নিই, তারপর বলি, মানহা ওই আঙ্কেলটা কখন আসে মা? মাহনা তখন বলে, তুমি যখন অফিস থাকো আসরিন আজানের পর আমি আনাকে কাছে টেনে আদর করি। তারপর বলি, আমার কাছে যে এসব বলেছ তা কিন্তু মাকে বলো না আবার। তোমার মা তো রাগী মেয়ে, সে এসব শুনলে রেগে গিয়ে তোমায় আর আমায় দুজনকেই মারবে। মাহানা তখন আমার কানের কাছে ঠোঁট এনে ফিসফিস করে বলল, মা এখন ঘুমিয়ে, আমিও গিয়ে মার পাশে ঘুমিয়ে পড়ি বাবা। তবে আর মা কিছুই বুঝবে না। একটা ছোট্ট মেয়ে আমার, মাত্র 3 বছর বয়স তার। এতটুকু মেয়ে তত কিছু বুঝে কিভাবে? কি সূক্ষ্ম জ্ঞান তার। এমন একটা লক্ষ্মী মেয়েকে দেখে কিভাবে নীলা এসব কার সাথে করে। আমার ভীষণ খারাপ লাগে। কান্না আসতে চায় বুকের পাঁজর ইচড়ে। আমি তবু কান্নাকে প্রশ্রয় দিই না। পুরুষ মানুষের যে প্রকাশের কখনো কাঁদনা নেই। এখন সকাল 6টা বাজে। নীলা শরীর খারাপের অজুহাতে ঘুম থেকে ওঠেনি। হয়তোবা তার শরীর সত্যি সত্যি খারাপ, অথবা সে বাহানা করছে। সে যাই হোক, আজ আমি অফিসে যাব ঠিক, কিন্তু আষাঢ়ের আজানের ঠিক আগে আগে ফিরে আসব। আর ততক্ষণ বাসার কাছের মোড়ে চায়ের স্টলে বসে অপেক্ষা করব ওই লোকটার জন্য। দেখবো কি এসে দেখা করে যায় নীলার সাথে। নীলার সাথে আমার বিয়ে 6 বছর হয়েছে। এই 6 বছরের কোনোদিন তার কাছ থেকে এমন কোনো আচরণ পাইনি আমি যেখানে তাকে সন্দেহ করা যায়। কিন্তু গত 1 সপ্তাহ যাবৎ ও কেমন জানি হয়ে গেছে। সেদিন রাতে হঠাৎ তার কাছে যেতে চাইতে ও আমায় ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এর আগে কখনো এমন হয়নি। পরদিন সকালবেলা অফিস যাওয়ার আগে ওকে বললাম, নীলা তোমার কি হয়েছে বলতো? গত রাতে এমন করলে কেন? এই একটা সামান্য কথায় তার যে কি রাগ! একেবারে হো হো করে কেঁদে উঠলো। কাঁদতে কাঁদতে বলল, আমি চলে গেলেই ভালো হবে তোমার। এখান থেকে চলে যাবো, আমি থাকবো না তোমার সাথে। কি অদ্ভুত ধরনের আচরণ! সত্যি আমি কিছুই বুঝতে পারছিলাম না। শুধু চিন্তা করছিলাম, ভাবছিলাম কেন এমন করছে সে। আজ সকালে মাহানা যখন আমার সাথে ঘুম থেকে উঠে গেল, তখন মাহানা নিজেই বলল, বাবা চলো আমরা ছাদে যাই, সকাল দেখাবো। আমি তখন নীলাকে ডাকলাম, বললাম, নীলা চলো ছাদে গিয়ে সকাল হওয়া দেখি। নীলা তখন ঘুম জড়ানো গলায় বলল, আমার শরীর খারাপ লাগছে, তুমি যাও তো, মাহানাকে নিয়ে ডিস্টার্ব করো না প্লিজ। আমি আর কথা বাড়ালাম না। তখন মাহানাকে কোলে করে নিয়ে সোজা ছাদের উপরে উঠে গেলাম। তারপর গিয়ে দাঁড়ালাম নীলার গোলাপ বাগানের কাছে। মাহানা ওখানে দাঁড়িয়ে এসব বলল আমার কাছে। অফিসে যেতে হয় সকাল 9টায়। নীলা আজ উঠবে বলে মনে হয় না। রান্নার কাজ আমাকে করতে হবে। ভাগ্যিস ইন্টারনেট পড়ার সময় মেসে ছিলাম 2 বছর। তখন মাঝে মধ্যে বুয়া আসতো না। মাসের 4-5 দিন আমরা বন্ধুরা মিলে রান্না করতাম। প্রথমে ডিম ভাজি আর আলু ভর্তা করাটা শিখেছিলাম। তারপর আস্তে আস্তে সবকিছু শিখে ফেলেছি। ইন্টারমিডিয়েট জীবন শেষ হয়েছে বহু বছর আগে, প্রায় 12 বছর। এরপর আর রান্নার ধারে কাছেও যায়নি, যার প্রয়োজনই পড়েনি। কিন্তু আজ যেতে হবে। আমি না হয় কোনো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে ফেলতে পারি, কিন্তু মাহানার তো খেতে হবে। ওর জন্য স্যুপ করতে হবে। নীলাও তো ঘুম থেকে উঠে খেতে চাইবে। রান্না বান্না শেষ করে মাহানাকে স্যুপ খাইয়ে দিলাম। নীলা তখনও বিছানা থেকে নামেনি, ঘুমোচ্ছে। অনেক দিন পর এই বাসায় একা একাই খেতে হলো আমায়। খাওয়া শেষ করে জামা প্যান্ট পরে অফিসের উদ্দেশ্যে বের হলাম। কিন্তু বাসার গেট পেরিয়ে সিদ্ধান্ত নিলাম আজ অফিসে যাব না। এই দুপুরের কাঠফাটা রোদে এলোমেলো ভাবে ঘুরবো। ঘুরতে ঘুরতে যখন প্রচন্ড তেষ্টা পেয়ে যাবে, তখন যাবো একটা রেস্টুরেন্টে, বলবো 1 গ্লাস ঠান্ডা পানি দিতে। সেই ঠান্ডা পানি আমি মনের সুখে নেব, কিন্তু পান করব না, নিজেকে নিজে কষ্ট দেব। এটাই আজ আমার জন্য একটা গেম। এই গেমে আমাকে জিততেই হবে। কষ্ট সহ্য করার ক্ষমতা আমার অর্জন করতেই হবে। গেমে হেরে গিয়েছি আমি,
তেষ্টায় মনে হয়েছিল মরে যাব আমি। আর ওয়েটার এনে দিয়েছে তখন বরফের কুচি দেওয়া ঠান্ডা পানি। পানি দেখে সব ভুলে গিয়েছিলাম আমি। ঢকঢক করে গ্লাসের পর গ্লাস পানি খেয়ে ফেললাম। আসরের আজানের সময় ঘনিয়ে এসেছে। আমি এবার গিয়ে চুপচাপ বসে পড়লাম মোড়ের মতি মিয়ার চায়ের স্টলে। ওইখান থেকে স্পষ্ট দেখা যায় আমাদের বাসার সামনের গেট। গেট দিয়ে কেউ ভেতরে ঢুকলে স্পষ্ট দেখা যাবে। আর তখন আমি পেছন পেছন যাব। গিয়ে যদি ওদেরকে অন্তরঙ্গ অবস্থায় দেখি তবে আমি কিছুই বলবো না, একটা টু শব্দ পর্যন্ত করব না। ওই লোকটাকে সুন্দর মতো করে বলবো চলে যেতে। তারপর নীলার সাথে কথা বলবো আমি। নীলাকে শুধু একটি প্রশ্ন জিজ্ঞেস করব, কেন ঠকালো আমাদের? কি দোষ ছিল আমার 3 বছরের মেয়ে মানা আর আমার? আষাঢ়ের নামাজ হয়ে গেছে, আমার শরীর কেমন কাঁপছে। ঘটনাটা এক্ষুনি ঘটবে বলে মনে হচ্ছে। হ্যাঁ তাই হলো। আজানের ঠিক 5 মিনিট পর একটা ফর্সা পাতলা হেনি ছেলে, যার পরনে মেরুর রাঙা পাঞ্জাবি, সাদা পাঞ্জাবা, সে ঢুকলো গেট দিয়ে ভিতরে। আর ঠিক 5 মিনিট পর আমি ঢুকলাম। ওরা ভেতর থেকে দরজা আটকে দিয়েছে। আমি দরজার কাছে কান পাতলাম।